নমস্কার, বঙ্গবাসী ইউটিউব চ্যানেলের পডকাস্ট চ্যানেলে স্বাগত। আজকে আমার সাথে আছে ইন্দ্রাণী গাঙ্গুলি, আমাদের গেস্ট। আর তেনার বক্তব্য, তেনার জার্নি সব কিছুই আমি তুলে ধরব। তো দিদি, তোমার ডান্সের এই জগতে আসা সেটা কীভাবে? প্রথমত আমি যখন 3 বছর বয়স হলাম, একদম ছোট্ট, আমার মায়ের প্রেরণাতে আমি নাচি। কেননা আমার মা ভালো নাচ করতেন, কিন্তু দাদু তার সেটা করতে দেয়, মায়ের বাবা যে সেটা করতে দেয়। আগেকার একটা দাদু ছিলেন মিলিটারিতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনি যোগদান করেছিলেন। সেই মানুষ বাড়ির মেয়ে বড় মেয়ে নাচ করবে, তাকে স্টেজ থেকে কান ধরে নামিয়ে নিয়ে এসেছিল। তো সেই থেকে মায়ের আক্ষেপ ছিল, তো ওই জন্য মা আমাকে নাচে ভর্তি করে। তখন আমার বয়স 3 বছর। সেই থেকে আমার নাচের পছন্দ। তারপর তো এত বছর, অবশ্য এখন মা নেই, কিন্তু মা সঙ্গে সবসময় আছে। সেই হাত ধরেই আমার এতদিনের জার্নি চলছে। তো দিদি, এই ডান্সের যে তুমি যে এখন তোমার এখন সব জায়গায় আমি ইচ্ছা করে মানে ইন্দ্রাণী গাঙ্গুলি আমি সব জায়গাতেই এটাই এখন প্রচারের মুখ। হ্যাঁ, তো এই যে প্রচার হচ্ছে, আপনার ছাত্ররাও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, তারাও বলছে যে মানে আমাদের টিচারকে তুলে ধরুন। সেই হিসাবেই আজকে আমাদেরকে আমাদের মধ্যিখানে। তো এই যে এতগুলো স্টুডেন্টদের হ্যান্ডেল করা, তারপরে বিভিন্ন বাড়ির কাজ কর্ম সেগুলোকেও মেনটেন করে, এটা কি করে করো? সবটাই কি জানো তো, একটা হচ্ছে প্রথমত খুব ভালোবাসা। এটার প্রতি আমি সবসময় একটা ভীষণ সবসময় যেন ফোকাস রেখেছি। আমি সংসার করেছি, ছেলে বড় করেছি, রিসেন্ট ছেলের বিয়েও দিয়েছি, সবটাই ম্যানেজ করেছি, পুরোটাই পেরেছি আমি আমার ফ্যামিলির জন্য। আমার হাজবেন্ড বলো, আমার ছেলে, আমার মা, এরা সাপোর্ট না করলে হয়তো আমি এত বছর ধরে চলতে পারতাম না। এবং টিল নাও যে ওরা আমাকে এখনো সাপোর্ট করে যাচ্ছে, যার জন্যই আমি ব্যালেন্স করে চলতে পারছি। এটা ফ্যামিলি সাপোর্টটা দরকার। ফ্যামিলি সাপোর্টটা মানে অ্যাকচুয়ালি প্রতিটা ফ্যামিলিরই দরকার লাগে। কোনো কেউ যদি সেখান থেকে সোশ্যাল ওয়ার্ক করতে যায়, কিয়া সে তার লাইফের অ্যাচিভমেন্ট করতে যায়, তো এগুলো যুক্ত থাকাটা আরো ভালো হয়। আচ্ছা, এই জার্নিতে তো শুধু তো একদম সোজা পথ তো থাকে না মানুষের, আপ ডাউনস এসছে। তো ওই আপ ডাউনসের যদি কিছু কিরকম জীবনে এরকম কোন স্টেজ এসেছিল যেখানে মনে হয়েছিল যে না, এইসব ছেড়ে দিই, ডান্স এইসব করবো, আবার সেই এরকম কোনো ভাব এসছে? আমি হচ্ছে কলকাতার মেয়ে। আমার বাপের বাড়ি হচ্ছে একদম শ্যামবাজার টালাপাড়। আচ্ছা, আমি না, টালা ব্রিজ। তো আমি মনীন্দ্র মর্নিং কাশেশ্বরী কলেজে পড়াবি। আমার ওইখানে সবকিছু। বিবাহ সূত্রে আমার ইচ্ছাপুরে আসা। আমার কাছে কিন্তু ইচ্ছাপুরটা অনেকটাই গ্রাম মতন ছিল। তো যাই হোক, যখন আমার এখানে আসা, যেমন হয় আর 5টা শ্বশুর বাড়ি, সেরকমই আমি শ্বশুর বাড়ি পেয়েছি। কিন্তু যেটা হয় না, এটা শাশুড়ি ব্যাপার একটা থাকে। সেই জায়গা থেকে আমি ভীষণ আসার পর আমি নাচ শিখতে পারবো না, পড়াশোনা করতে পারবো না, এটা আমার শ্বশুর বাড়ি থেকে আমি এটার জন্য কি বলবো, সাপোর্ট পাইনি। আমার শাশুড়ি একদমই পছন্দ করতেন না যে এসব করবো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে উনি নেই, আমার শ্বশুর মশাই, উনি কিন্তু আমায় সাপোর্ট করেছেন। এবং বিশেষ করে আমার হাজবেন্ড, যিনি আমাকে এখনো সাপোর্ট করে যাচ্ছেন, সে তার জন্যই কিন্তু আমার কিছু থেমে থাকিনি। তার জন্য আমি এটা কন্টিনিউ করতে পেরেছি। একটা সময় এসেছিল যে আমি এত ডিপ্রেস হয়ে গেছিলাম যে কিছু করতে পারবো না। আর সবসময় আমি একটু আকাঙ্ক্ষিত, আমি কিছু করবো। শুধু সংসার তো আছে মানুষের লাইফে, ঠিক আছে, সংসার, ছেলে মেয়ে সব আছে, কিন্তু আমি নিজে, আমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে। আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কেন আমার বাবার নামে পরিচিত হবো, কেন হাজবেন্ডের নামে পাবো না? আমার একটা নিজস্ব আইডেন্টিটা তৈরি করার কিন্তু আমার অনেক দিনের ছিল। আর বিশেষ করে রিসেন্ট আমি আমার মাকে 2022-এ হারিয়ে ফেললাম।
আচ্ছা, তারপরে আমি আমাদের একটা স্পেশাল স্কুল আছে ভ্যালি অফ স্মাইল, সেটা না বললেই নয়। স্পেশালি একদম একদম সেটা আমি ফেসবুক যখন করছিলাম সেই সময় মা যাওয়ার পর, মা আমার সবসময় সঙ্গী ছিলেন, মা আমার কাছেই থাকতেন। তো মা যাওয়ার পর আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম, আমার কাউন্সিলিং চলছিল, মানে আমি তো ভেবেছিলাম যে আমি বাঁচবই না, উঠে দাঁড়াতে পারবো না। তো সেই জায়গা থেকে আমার স্টুডেন্ট সার্কেল, আমার গার্জিয়ানরা, তারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। না ম্যাডাম, আপনি আবার ক্লাস শুরু করুন, আমরা আছি, এই আছি, বাচ্চাদের সঙ্গে থাকলে আপনি আবার সুস্থ হয়ে যাবেন। মানে আমার 2022-এ ঝড়টা বিশালভাবে এসেছিল লাইফে, তখন ভেবেছিলাম আমি সব কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু সেই জায়গা থেকে যখন এই ফেসবুক থেকে আমি ঝুড়ির সঙ্গে আমার আলাপ হলো, তখন ওই স্কুলটা সবে শুরু হয়েছে, হ্যাঁ, মুখোদা স্কুলের ওখানে। ওকে আমি নিজে থেকেই বললাম যে আমি তখন ওদের টিচার সেভাবে কেউ আসেনি, সেভাবে কিছু করছে না, সেভাবে আমি কি লাফিয়ে পড়লাম, ও আমাকে অ্যাকসেপ্ট করে নিল। মানে দুজনের মানুষের সঙ্গে, হ্যাঁ, কম্বিনেশন ভীষণ ভালো হলো। আর তারপরে এই যে নাচ শেখাতে যখন শুরু করলাম এই বাচ্চাগুলোকে, নর্মালি বাচ্চা তো আমি প্রচুর শেখাচ্ছি, প্রচুর স্টুডেন্ট, আবার যখন ওদের কাছ থেকে প্রথমে কিন্তু আমি সেই খিমচে খাওয়া, রাইট টু দেওয়া, এগুলো কিন্তু এই বাচ্চাদের কাছ থেকে পেয়েছি, যারা বোঝে না, ঠিক আছে, তারা কিন্তু এরকম, হ্যাঁ, স্পেশালি যারা এরকম। কিন্তু তারপরেও আমি কিন্তু ভয় পাই না পেয়ে আমি কিন্তু গেছি, ওদেরকে কাছে টেনেছি। এখন যেন কি হয়েছে, এখন আমাকে যদি কেউ কিছু ওরা বলে, পরিবার, মানে ওরাই ঝাঁপিয়ে পড়বে। আমি যখন ওদের স্কুলটায় ঢুকি, যে কি আনন্দ, ওদের নাচের ম্যাম এসছে, আমার না সব ক্লান্তি দূর হয়ে যায়। আমি এখন চলে গেছি অনেকটা দূরে, আমি এখানেও ক্লাস করাচ্ছি, ওখানেও করছি। যখন আমি স্কুলটায় ঢুকি, স্পেশাল বাচ্চাদের এখানটায়, মানে ওদের এত আন্তরিকতা, এত ভালোবাসা বাচ্চাগুলো, মানে আমি তো ভাবছি তো, মানে ওদের জন্য আমায় কিছু করতেই হবে, কিছু করতেই হবে, তা নাহলে আমার জীবনটা সার্থক হয়তো হবে না। ওদেরকে পেয়ে আমি আরো অক্সিজেন পেয়েছি খুঁজে। আরো তো তাবর জায়গায় আমি শুনেছি যে আপনি যে ফায়ার মিনিস্ট্রি ছিলেন, ফায়ারম্যান, ফায়ার ব্রিগেডে, সেখানেও গিয়েও আপনাদের ডান্স হয়েছে। প্রচুর বড় বড় জায়গায় আমরা শো করেছি। সেরকম একটু দর্শকদের, বঙ্গবাসী দর্শকরা একটু উৎসাহ শোনার জন্য যে কোথায় কোথায় আপনি করেছেন। আর আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে ডান্সের? হ্যাঁ, একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমি কন্টিনিউ করতে পারি না। কেন পারি না? এই কারণে ভীষণ সময়ের অভাব। হ্যাঁ, এটার জন্য তো ওটাকে ফোকাস করতে হবে। আর বড় জায়গা বলতে প্রচুর, আমি তো দূরদর্শনেও আমি আগে নিজে পারফর্ম করতাম। আমি দূরদর্শনে DD1 চ্যানেল যেটা ছিল, সেখানে আমি নিজে পারফর্ম করেছি অনেকবার। তারপর যেহেতু কলকাতার মেয়ে, ওইখানে পড়াশোনা, ওখানে নাচ গান, ওখানে আমার যিনি গুরু আছেন, এখনও আমি কন্টিনিউ আছি, গুরুর আন্ডারেই রয়েছি। তো সেই কারণে অনেক বড় বড় শোতে আমি অংশগ্রহণ করেছি, আমার স্টুডেন্টদের নিয়ে গেছি, বাইরে গেছি, ভারতবর্ষের প্রচুর জায়গায় আমি ঘুরে এসেছি। হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে মানে বেশিরভাগ জায়গাটাই আমি ঘুরে এসেছি, নাচের দল নিয়ে নিজে করেছি পারফর্ম। মানে আমার 25-30 বছরের জার্নি চলছে। আমার ইন্টারস্টেট থেকে শুরু করে নিয়ে একদম প্রচুর ইনস্টিটিউশনের সাথে কাজ করা। এবং আমি হচ্ছে চণ্ডীগড় যেটা, সেখানকার আমি হচ্ছে এক্সামিনার। হ্যাঁ, ওখানকার এক্সামিনার আমি অনেক বছর ধরে আছি। বিভিন্ন মানে এই জার্নিটা আমার ভীষণ, আমি খুব মানে হ্যাপি ফিল করি ভীষণভাবে। আরেকটা দিদি, আরেকটা প্রশ্ন, মানে এই যে টিউশনি পড়েছো, তারপরে মানে এই যে বাচ্চাদের শিখিয়েছো, তারপরে এই জার্নির মধ্যে আমি একটা কথা আরেকটা অ্যাড করতে চাই যে ওদের যারা স্পেশালি এবার যারা ওরকম ধরনের মানুষ, কিছু জন বলে না যে একটু ছেলেগুলো একটু লেডিস মার্কা টাইপ, তো এই কথাও তো অনেক সময় বলতে হয়। এবার সেই স্টুডেন্টের সাইকোলজি নিয়ে কি করে তুমি দেখো, ব্যাপারটা হচ্ছে কি যে নাচ শিখলেই, ছেলেরা নাচ শিখলেই যে এরকম লেডিস টাইপের হয়ে যাবে, এই ধারণাটা ভুল। যারা ধরো নাচ করে না, এটা তো একটা হরমোনাল ব্যাপার, তাই না? সেরকম অনেক বাড়িতে আছে নাচ করে না কিন্তু সে লেডিস টাইপের, তাকে কি বলবো আমরা? নাচ করলে যে লেডিস হয়ে যাবে সেটা ভুল। এটা হচ্ছে ভালোবাসা। অনেক ছেলে, হ্যাঁ, সমাজে দেখো ওদের সঙ্গে, যেহেতু আমার প্রচুর স্টুডেন্ট এরকম ওরা আছে, ওরা না কি বলবো, ওরা হয়তো ছেলে ব্যাপারটা ওদের মধ্যে বেশি নেই, হ্যাঁ, কিন্তু মেয়েদের সঙ্গে মিশতে ওরা বেশি ভালোবাসে, মেয়েদের সঙ্গে
কিন্তু ওরা না মনের দিক দিয়ে খুব ভালো হয়, ভীষণ ভালো হয় ওরা মনের দিক দিয়ে। ওরা মানে ওদের কাছ থেকে ভীষণ সেফ থাকা যায়। এবং কোনো যদি বিপদ আসে, আমি দেখেছি, আমি বাইরে একটা শো করতে গেছিলাম কাঠমান্ডুতে, ঠিক আছে, কাঠমান্ডুতে আমি 3-4 বার গেছি শো করতে। তো সেখানে আমার যারা যারা তখন আমার স্টুডেন্টরা যায়নি, মানে আমি শো করতে গেছি, আমি একটা দলের সঙ্গে গেছি, সেখানে আমি পার্টিসিপেট করছি, আমার যারা বন্ধুরা, আমার কলিগ যারা রয়েছিল তারাও এরকম লেডিসই। সেখানে একটা সমস্যা এসেছিল প্রোগ্রামের, মানে প্রোগ্রাম চলাকালীন, কিন্তু আমরা মেয়েরা ভীষণ ওদেরকে মানে ওদের কাছে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। পুরো প্রবলেমটা কিন্তু ওরা সলভ করেছিল। মানে ওইখানে একটা সমস্যা এসেছিল, ওখানকার যিনি মেয়ে পুলিশের যে একটা উচ্চপদস্থ একজন আছেন, তার উনি এসছেন ফায়ারিং করতে করতে এসছেন, এবং ওনার বক্তব্য যে আমিও স্টেজে উঠে আমি ডান্স করবো আমাদের মেয়েদের সঙ্গে। তা আমাদের গ্রুপের মধ্যে যেগুলো তখন করতাম আমি, যে না, জেন্টস কেউ স্টেজে উঠলে আমরা নাচের মেয়েরা স্টেজ থেকে নেমে যাব, ঠিক আছে। সেই জায়গাটা যখন একটা প্রবলেম ছোট এসেছিল, সেই ছেলেগুলো কিন্তু আমাদের গ্রিন রুমে ঢুকিয়ে দিয়ে তারাই কিন্তু ফেস করেছে, তারাই কিন্তু ডান্সটা এগিয়ে নিয়ে গেছিল, যাতে আমাদের সম্মানটা বাঁচে এবং আমরা সেফ থাকি। ওরা কিন্তু ওরা সম্পূর্ণই ভালো। কেননা জানি না এখন আমাদের সমাজে ওদেরকে নিয়ে এত হাসি মজা ঠাট্টা করে, এটা করা উচিত না। আমি আমার তরফ থেকে বলবো যে সেই জায়গাটা আরো হিউম্যানিটিকে আরো ছোট করে। শুধু নাচ না, ওরা কিন্তু নাচ শুধু না, ওরা এত সুন্দর আর্টিস্ট, ওরা এত ভালো আর্টিস্ট, এত গুণ থাকে। ও যেমন মেকআপ করে, যেমন ডিজাইন করে, ওদের মধ্যে হয়তো ওই জিনিসটা অভাব দিয়েছে। আর সেই জায়গা থেকে ওদের ছোট করাটা একদমই ঠিক না। আমার তাই একই মত যে এইটাকে কখনোই করা উচিত না, এরকম ডিফারেন্সিয়েট অন্য চোখে দেখা। এমন কিছু স্পেশাল যে বাচ্চা এগুলো নাচ করছে, তাদেরকে তো মানুষের সমাজে তো কেউ কেউ বলে দেয় পাগল, ওই পাগল যাচ্ছে, তা আমি নিজের কানে আমার শোনা, হ্যাঁ ওই বাড়ির বাচ্চাটা না পাগল, ঠিক আছে। কখনই বলে না যে সে তো অটিস্টিক বেবি কি অটিজম আছে, সেটা কিছু বলে না, কিন্তু একদম ডাইরেক্ট বলে দেয় পাগল। কিন্তু সেই ফ্যামিলিটা, সেই তার বাবা মার উপর কি যায়, সে একটা বাচ্চাকে নিয়ে চলছে, তার সারাটা জীবন ওইভাবেই চলতে হবে। সেই জায়গায় সমাজ থেকে কি পাচ্ছে, সে পাগলের মা, পাগলের বাবা। এই সমাজে কিন্তু এইগুলো মানে কি বলবো, এইগুলোকে ফেলে দেওয়া উচিত। কেননা তাদেরকে আজকে আমি এই কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে অনেক পার্টস আছে, এবং তাদের মধ্যে কোনো না অশান্তি নেই, তারা খুব ইনোসেন্ট, তাদের মধ্যে কোনো ডিমান্ড নেই, তাদের মধ্যে খুব কাছে ব্যাপারটা নেই, যেটা আমি ওদের কাছ থেকে পেয়ে থাকি, যে ওরা এতটা স্যাটিসফাইড, এতটা ইনোসেন্ট, যেটাকে বলে ইনোসেন্ট লাভ, যেটাকে যে আমার নর্মাল যারা বাচ্চারা আমার কাছে ক্লাস পড়ে, অনেক স্টুডেন্ট আছে আমার কাছ থেকে শিখে গিয়ে, মানে ধরো 5th ইয়ার কমপ্লিট হয়ে গেছে, তারা ডিপ্লোমা পেয়ে গেছে, নাচের স্কুল খুলেছে, যখন টিচারের পাশ দিয়ে যাচ্ছে ফোন করতে করতে চলে গেছে, টিচারকে চেনেই না। হ্যাঁ, এখনকার স্টুডেন্টরা অনেকজন, আমার নিজের ব্যক্তিগত জীবনে এরকম দেখা যে এই ছেলেটা হয়তো ফার্স্ট আসতো, তো আমি এরকম স্যারের কাছে শুনেছি, অনেক স্যার মাস্টার না কেউ আসেনি আর দেখতে, টিচারদের যেন খুব খারাপ লাগে এই জায়গায়, যে ওই যে এতগুলো বছর যে বেসটা করে তৈরি করে ওনাকে যে গাছটা দেওয়া হলো, হ্যাঁ সেই গাছের সে সেরকম যত্নটা নিতে পারবে, একদম সেই জায়গা থেকে আমি লেভেলটা তাদের মানে অ্যাকচুয়ালি বড় হয়েছে, কিন্তু সেই স্যারকে রেসপেক্ট ইয়া স্যারের প্রতি যে আমাদের পরের কর্তব্য, সেটা ওরা সেইটা ভুলে গেছে একদম। আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় যে ডান্স করতে যাওয়া হয়, তো ওখানে যে এই তোমার সাথে অনেকজন মহিলা টিম থাকে, ফিমেল টিম থাকে, তো এরকম যখন বাইরের স্টেটে যেতে হয়েছে, তো তখন কি কখনো মানে অসুবিধায় পড়তে হয়েছে, যে কোনো ফিনান্সিয়ালি হোক ইয়া কোনো মিক্স কমিউনিকেশন কোনো ইনস্টিটিউশনের সাথে হয়েছে, যেটা আমি আগে শুনলাম এই ঘটনাটা, কিন্তু এরকম হচ্ছে যে মেয়েদের দলের সাথে নিয়ে যাচ্ছ, কিন্তু মেয়েদের দলকে কেউ ট্রেনের মধ্যে একটু টিকটিকি কাটা, সেটা তো সবসময়ের জন্য দেখো, যতই আমরা বলি আমরা ছেলে মেয়ে সমান, কিন্তু সেটা বললে আমি বলবো যে না, এখনো মেয়েদের নিয়ে যখন আমি ছুট নিয়ে বাইরে শো করতে যাই কিংবা কলকাতায় যাই, তখনও কিন্তু আমাকে আমার হাজবেন্ডকে নিতে হয়,
কি দুটো ছেলেকে আমাকে দুটো গার্জিয়ানকে নিতে হয়, কেন আমাদের সেফের জন্য, ঠিক আছে? কেননা যখনই শোনে যে একটা নাচের দল যাচ্ছে, ধরো ট্রেন জার্নি করছি আমরা, বাইরে যাচ্ছি, নাচের দল যাচ্ছে, তার মধ্যে সব মহিলা বেশি, ঠিক আছে? সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু সবসময় সেফ থাকি না। সেই জায়গাটা কিন্তু আমাদেরকে যেখানেই আমরা মাথায় যারা আছি, আমাদের কিন্তু খুব ভালোভাবে সেটাকে টেক কেয়ার করতে হয়, কেননা আমার আন্ডারে এতগুলো মেয়ে যাচ্ছে। 100 এরকম অনেক সমস্যায় পড়েছি আমাদের, জিআরপি থেকে আরম্ভ করে, থানা থেকে আরম্ভ করে আমাদের প্রচুর হেল্প পেয়েছি আমরা। আর আমরা তো সাংস্কৃতিক জগতের লোক, মোটামুটি আমাদের চেনা পরিচিতিটা অনেকটা হয়ে যায় এই সুবাদে। সেই জায়গা থেকে আমরা অনেক হেল্প পাই, বড় বড় মানুষদের কাছে আমরা হেল্প পাই, সুযোগ সুবিধা তো আছে। আর তারপরে সবটা নিয়ে চলতে হচ্ছে আমাদেরকে। এমনি নর্মালি আক্ষেপটা ধরো, আমি এখনো আক্ষেপটা যেটা, ধরো কোনো পাড়ার মধ্যে, ধরো আমার লোকাল পাড়াই ধরো একটা প্রোগ্রাম হচ্ছে 31 ডিসেম্বর, ঠিক আছে? বাইরে থেকে আর্টিস্ট আনছে, তাদেরকে 20-30 হাজার টাকা করে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, আরও বেশি দেওয়া হচ্ছে। যখনই লোকাল কোনো গ্রুপকে নেওয়া হচ্ছে, নাচের একটা দলকে, ঠিক আছে, সে আমার গ্রুপ বলে না, এবং আশেপাশে যে কোনো গ্রুপকে, তাদের বেলায় কিন্তু তাদের এই টাকাটা তখন আর তাদের ওটা ওঠে না, আসে না, বা দেয় না, মূল্য দেয় না। তারা ভাবে ওই নাচের দল, এটা কিন্তু এটা হয়েছে আরও আমাদের এরকম যারা মানে কি বলবো, অনেক নাচের স্কুল গজিয়ে উঠেছে, ঠিক আছে, বিভিন্ন গজিয়ে উঠেছে। তারা কিছু শিখতে, একটু অল্প শিখতে শিখতে তারা শেখাচ্ছে, যেখান থেকে প্রোগ্রাম পাচ্ছে চলে যাচ্ছে, এই জায়গাটা তারাই নষ্ট করেছে। এবার ব্যাপারটা হয়ে গেছে কি, যে কোনো ক্লাব বলো, অর্গানাইজেশন বলো, তারা ভাবে কি ওই তাদের একটা মিষ্টির প্যাকেট দিলে, কি একটা টিফিনের প্যাকেট দিলেই তারা চলে আসবে। তাদের যে একটা নিজস্ব সময়ের মূল্য আছে, তাদের যে একটা সাম্মানিক আছে, ঠিক আছে, তাদের একটা গাড়ি ভাড়া রয়েছে, তাদের একটা ড্রেসের কস্টিউম যেটা করছে, একটা তার একটা ন্যূনতম একটা তাদের খরচা আছে, সেটা কিন্তু তারা ভাবে না। পাশাপাশি একই মঞ্চে যখন বাইরে থেকে আর্টিস্ট আনছে, বলো যে কোনো চ্যানেল থেকে আনছে কিংবা অন্য জায়গা থেকে, নাম নেওয়ার দরকার নেই, তো সেই জায়গায় কিন্তু টাকাটা তারা একটা একদম দিতে পারছে। দেখা যাচ্ছে তাদের থেকে প্রোগ্রামটা ভালো করছি আমরা। আমিও এরকম এই জায়গাটা আমার আক্ষেপ, এই জায়গাটা থেকে আক্ষেপ আছে। আমরা প্রচুর প্রোগ্রামে গেছি, তো আমিও এরকম মানে আমারও মাইন্ডসেটে এরকম হয়েছিল যে এই তো এদেরকে এরকম বলে শুধু ছেড়ে দিচ্ছে, আর বাইরের আর্টিস্টদের কদর মানে কদর করছে। তো আমাদের ইনবর্ন যে এখানকার ইউথ, তারপরে লোকাল যে কমিটি, যেগুলো ডান্সের গ্রুপস থাকে, তাদেরকে যদি হাইলাইট করে মানুষ, তাহলে সেটা আর একটা পজিশনে যায়। যে হাইলাইটেড আছে তাকে নিয়ে মাতামাতি করা, ওই বেশি মানে সারাক্ষণ তাকে নিয়ে প্যাম্পারিং করা, করা, মানে তার সবকিছু ওইটা না করে, আমার মনে হয় প্রতিটা মানুষ, যেরকম তোমার মতন আমি যে জিনিসটা দেখেছি, হ্যাঁ, তোমার যে ডান্স ইনস্টিটিউটটা তোমার একবার কলা কেন্দ্রতে আমি যেগুলো আমি দেখেছি এর আগে কার্যক্রমগুলো, সেখানে মানে এই জিনিসটা আমি দেখিনি যে কখনো মানে বাইরের প্রচুর মানুষ নৃত্যকলার সাথে যুক্ত হওয়ার জন্য ওপরে সামনের কোনো ইউথদের যদি কিছু বলো। যে মিক্কন নৃত্যকলা কেন্দ্র এখানে শুরু হয়েছে 2006 থেকে শুরু হয়েছে। আমার স্কুলটা এখানে 2006 থেকে। অ্যাকচুয়ালি যেহেতু আমি কলকাতার মেয়ে, এখানে তার আগে আমার ওটা শুরু ছিল, ঠিক আছে। ওখানে আমার নাচের স্কুল আছে, এখনও আমি কন্টিনিউ করি, সেখানে যাই। তো এখানে ইচ্ছাপুরে 2006 থেকে শুরু হয়েছে। তখন এখানে সেরকমভাবে আমি অতটা দেখিনি, পোশাক দেখিনি যে অনেক স্কুল গজিয়েছে কিংবা কিছু। এখন তো অনেক স্কুল হয়েছে, সেই জায়গা থেকে আমি বলবো যে কোনো জিনিসেরই একটা না অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। এখন আমি কোনটা কাউকে ছোট করছি না, ব্যাপারটা হচ্ছে আমি মানে অভিভাবকদের বলবো যেখানে শেখাতে নিয়ে যাবে, দেখবেন যাতে এখন নাচ মানে হয়ে গেছে না একটা মার্শাল আর্ট, জিমনাস্টিক, মানে গ্রামারটা হারিয়ে ফেলছে, ব্যাকরণটা জানছে না, বেসিক জানছে না, যে যার মতন ইউটিউব দেখে নাচ করছে। সেই জায়গা থেকে আমার খুবই আপত্তি যে তোমরা যারা শেখাচ্ছ কিংবা যারা নিয়ে যাচ্ছ বাচ্চাদের, ছোটো ছোটো ফুলের মতন বাচ্চা, তারা তো কিছু জানে না, তাদেরকে শেখাতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এমন জায়গায় গিয়ে পৌঁছানো হলো
সেখানে নাচটাকে সরিয়ে রেখে সেখানে জিমনাস্টিক হচ্ছে, সেখানে নাচের কিছু নেই, তার অভিনয় নাচের কিছু নেই, কোনো মুদ্রা নেই। আমি দেখছি তো এখন মানে এক একটা যে রিয়েলিটি শোগুলো হয় সেখানে নাচটা কোথায় যেন হারিয়ে গেছে, নাচটা নেই। সেখানে কি হচ্ছে, সেখানে একটা মার্শাল আর্ট হচ্ছে, একটা জিমনাস্টিক হচ্ছে, গিমিক মতন একটা হ্যাঁ করে রাখছে। সেটা ভালো দেখতে ভালো লাগছে, কিন্তু কিন্তু সেটা নাচ বলবো না, সেটা নাচ বলবো না। নাচ মানে কি, একটা যে কোনো মিউজিক কিংবা কোনো গান, সেই গানের তো মিনিংস আছে, অবভিয়াসলি তার ফ্রিকোয়েন্সির অনেক কিছু হ্যাঁ আমাদের তাই মিনিংসটা কোথায় যেন, মিনিংসের জায়গায় একটু উল্টে গেল, একটু পাল্টে গেল, একটু মাথায় উঠে গেল, হ্যাঁ সেগুলোকে যেন আমার একদমই ভালো লাগে না। আর আমি সবার উদ্দেশ্যে বলবো, সেই জায়গাটা হয়তো অনেকের ভালো লাগে, কিন্তু সেই জায়গাটা থেকে যদি নাচ শিখতে যায়, আমার বলবো তার থেকে জিমনাস্টিক শেখাটাই ভালো। নাচটা হচ্ছে কি, ব্যাকরণ, বেসিকটা তোমাকে জানতে হবে। শাস্ত্রীয় নৃত্য বলো, শাস্ত্রীয় সঙ্গীত বলো, তাহলে এই যে অ্যালফাবেটটা যদি তুমি না জানো, তা তুমি কি করে সেন্টেন্স গঠন করবে? এটা আমি আমার স্টুডেন্টদের সব সময় বলি। যারা আমার স্টুডেন্ট, যারা আমার কাছ থেকে বেরোচ্ছে, ঠিক আছে, পাস আউট হয়ে, তারাও আশা করি ব্যাকরণটা ভালো করেই শেখায়, কারণ আমি প্রপার হচ্ছে ক্লাসিক্যাল স্টুডেন্ট। ভরতনাট্যম কথাটা হচ্ছে আমার মধ্যে মানে রন্ধে রন্ধে বসানো, ঠিক আছে। ওই কারণে ওই জায়গাটা থেকে আমি যদি বলি যে না, নাচ মানে নাচের মেন হচ্ছে গ্রামার, গ্রামারটা ভালো করে শেখো, তারপর সেন্টেন্স তুমি নিজেই তৈরি করতে পারবে, তোমাকে এদিক ওদিক কোথাও দৌড়াতে হবে না। আচ্ছা দিদি, আরেকটা প্রশ্ন, তোমার তো প্রচুর জায়গায় কাগজে নাম বেরিয়েছে, এতে নাম বেরিয়েছে, আরো ম্যাগাজিনসও টুকটাক দেখেছি। তো এরকম কখনো মনে হয়েছে যে তোমারই কম্পিটিটার ইয়া এই এখানে যে কম্পিটিশন এরকম হয়েছে কোনো দলের গ্রুপের সাথে, যে না আরেকটা ট্রুপ এগিয়ে যাচ্ছে? কম্পিটিশন মানে আমি বলবো যে থাকা ভালো, কিন্তু আবার এমন কোনো কম্পিটিশন হতে গিয়ে কখনো এই ট্রুপকে ছোট করে দেওয়া বা ওই ট্রুপকে ছোট করে দেওয়া, এরকম কখনো ফেস করতে হয়েছে? দেখো, এখন ব্যাপারটা কি হয়েছে বলতো, এখন যারাই, মানে আমি কারোর নাম ধরে বলছি না, সে আমার জুনিয়র হোক সিনিয়র হোক, যেই হোক, এখন প্রথমত হচ্ছে যারা জুনিয়র তারা সিনিয়রদের সম্মান করে না, সবাই না, কিছু মানুষ। আর আমরা শিখে এসেছি এখনো গুরু যদি চেয়ারে বসে, আমরা কিন্তু মাটিতে বসি, এইটা হচ্ছে আমাদের পরম্পরা, আমরা শিখেছি ওইভাবে। আমরা নাড়া বেঁধেছি গুরুর কাছে, ঠিক আছে, সেটা পুজোর মাধ্যমে। যখন ফার্স্ট টাইম গুরু আমায় পড়ালেন আমার গুরুজি, ঠিক আছে, তার আগে কিন্তু একটা পুজো করেছে আমাকে, হ্যাঁ আমাকে একটা সুতো দিয়ে নাড়া বেঁধেছে, সেখানে আমাকে সেই নারকেল 5টা ফল এই নিয়ে কিন্তু আমি সেই নাড়া বেঁধেছি, ঠিক আছে। এখনকার কি হচ্ছে, এখন ব্যাপারটা এই জিনিসগুলো হচ্ছে কেন, কম্পিটিশন মাইন্ডটা আসছে কেন, ধরো একই মঞ্চে আমি রয়েছি, আমার যারা জুনিয়র আছে তারা রয়েছে, আমার যারা সিনিয়র আছে তারাও রয়েছে। এবার সিনিয়রদেরকে ধরো আমি সম্মান করছি, জুনিয়ররা আমাকে সম্মান করছে না, তারা ভাবছে একটা প্রোগ্রামে 3টে দলকে ডেকেছে, এবার কে আগে যাবে, ঠিক আছে, কে আগে গিয়ে তার মেয়েদেরকে নিয়ে নাচ করাবে, সেখান থেকে সংবর্ধনা নেবে, কম্পিটিশন, ঠিক আছে। এটা নিয়ে রীতিমতো চেঁচামেচি, সেই কারণে আমি অনেক জায়গা থেকে আমি একটু সরে এসেছি। খেয়াল করে দেখবে, আমি নাম করছি না, ইচ্ছাপুর বলো, শ্যামনগর, কলতা, বিভিন্ন ব্যারাকপুর থেকে নৈহাটি জোনের মধ্যে বলছি, অনেক সংস্থায় কিন্তু আমি এখন আর ডাকলেও যাই না। কেন যাই না, যেই স্টেজে টিচার পারফর্ম করছে, ঠিক আছে, সেই স্টেজে যখন স্টুডেন্ট পারফর্ম করছে, যখন স্টুডেন্ট টিচারের থেকে বড় দেখানোর ভাব করছে, এবং তাকে নিয়ে যখন সেই সংস্থা মানে সেই জায়গাটা মেনটেন না করে তাকে সুপারসিড করে, তাকে মানে কি বলবো, তাকে ডেকে নিয়ে ইনডাইরেক্টলি অপমান। আর এইসব যারা এই যে অর্গানাইজেশনগুলো রয়েছে, তারা এই জিনিসগুলো করে না কম্পিটিশন তৈরি করে দিচ্ছে। আমার একটা মানে কি বলবো নিজের কথা, যে আমি কারোর সাথে কম্পিটিশন করি না, কম্পিটিশনের থেকে বলবো ওই গ্রামারটাকে শেষ করে দিচ্ছে, আমি গ্রামারটাকে শেষ করছি। বাট তাকে এতটা মানে সে হয়তো টাকা দিয়ে সেখানে যাচ্ছে, হয়তো আমাদেরকে নিয়ে যেতে গেলে হয়তো তাদেরকে টাকা দিতে হবে, কি সম্মান দিতে হবে, তারা সবাই সস্তা খোঁজে না। বাট ভাবছি আমার একটা অনুষ্ঠানের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, তার আগে আমার 1 ঘন্টা পাবলিককে আনতে হবে নাচ দিয়ে, ঠিক আছে।
সেই জায়গায় দেখছি একটা সংস্থা সে নতুন খুলেছে, তার প্রোগ্রামটাই হচ্ছে কারণ স্টুডেন্ট আসবে, গার্জেনদের দেখাতে হবে, সেই কারণে তাই সেই 1 ঘন্টার প্রোগ্রামে তাদেরকে বুক করে দিল। তো তাদের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করে অর্গানাইজেশন যারা রয়েছে, হ্যাঁ, যে তারা শিল্পী, তাদের কোনো সত্তা নেই, তাদের কোনো সম্মান নেই, যেখানে বসতে বলছে বসতে, যেখানে বলছে ড্রেস চেঞ্জ করতে করছি, সেই জায়গাটা তো আমরা সেই জায়গাটা না অ্যাচিভ করি না। সেই কারণে আমরা ওই জায়গা থেকে আমরা সরে এসেছি, অনেক জায়গা থেকে আমি তো ব্যক্তিগতভাবে সরে এসেছি, যে আমার মনে হয় না সবার একটা সম্মান আছে। সে জুনিয়র, সে হোক জুনিয়র, সে নতুন নাচ শেখাচ্ছে, তাকেও সেই জায়গাটা তোমায় দিতে হবে। সেই 4টে বাচ্চা নিয়ে গেছে, যেটুখানি শিখিয়েছে তার একটা নিজস্ব সম্মান আছে, সেই জায়গাটা কিন্তু দিচ্ছে না। কালচারাল দিকটা আমাদের পশ্চিমবঙ্গে আরো স্ট্রং হওয়া দরকার, আরো স্ট্রং হওয়া দরকার। যখন দেখো করোনার সময় খেয়াল করে দেখবে যে আমাদের আর্টিস্টদের কি অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, সবাই সব দিক থেকে কিন্তু হেল্প পাচ্ছিল, কিন্তু আমরা যারা এইসব করে যারা মানে অন্য নিজের রোজগারের ব্যবস্থা, তারা কিন্তু একদম পথে বসে গেছে, তারা কোথা থেকে হাতে পাততেও পারছে না, তাদের কি অবস্থা। এই জায়গাটা থেকে, হ্যাঁ, এই জায়গাটা একটুখানি সবাইকে একটু খেয়াল রাখতে হবে। প্রচুর মানুষের আশা, প্রচুর মানুষের স্বপ্ন, গানের আর্টিস্ট, ভালো নৃত্যশিল্পী যারা এটা করে তাদের সংসার চলে, তারা কোনো পথে চলে এসছে। সেটাই এখনো আমাদের সমাজে মানে এই রাজনীতিটা কি বিরাট একটা হয়। আমি কখনো কোনো পার্টিকুলার নাম নিচ্ছি না, কিন্তু কালচারাল দিকটা যদি কোনো আমাদের মনে হয় যে পশ্চিমবঙ্গ কেন এটা প্রতিটা স্টেটেরই যদি কালচারটাকে যদি স্ট্রং রাখতে হয়, তাহলে কালচারাল থিয়েটারটাকে বাঁচিয়ে রাখতে, তাহলেই যে পরবর্তী যে জেনারেশনের ইউথরা সেরকম করেই এগোবে। নাহলে একটা বড় পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ তখন অন্ধকার দিকে চলে যাবে। যদি ঠিকভাবে আমরা যদি এই আর্টস অ্যান্ড কালচারকে যদি আমরা ঠিক করে না তুলতে পারি, প্রমোট করতে পারি, তাহলে এটা সমাজে সত্যি একটা মানে যে আগেকার সেই দৃষ্টিভঙ্গি, সেই নজারিয়া যে না ভালো ঘরের মেয়েরা কখনো নাচ করতে পারে না, এইটা টোটালি যে ভুল। তারা যে কালচারাল দিক থেকে উন্নত হচ্ছে, তারা অন্য দিক থেকে যে সম্মানিত পাচ্ছে, সেটার একটা সম্মান করা উচিত। একদমই। দেখো, কোনো শিক্ষাই না ছোট না, যে তুমি নাচ বলে না, তুমি আমি নাচ শেখাচ্ছি বলে আমি নাচটাই বলবো তার না, গান বলো, আবৃত্তি বলো, হ্যাঁ, সবার মধ্যেই আছে, হ্যাঁ, একদমই আছে। সেটাকে তুমি যদি কন্টিনিউ করতে পারো, সেটা যদি ভালোভাবে তুমি নিয়ে এগোতে পারো, সেটার তো একটা ফিডব্যাক আছে, সেটা তো হয়তো রিটার্ন দেবে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি, যারা এই সংস্কৃতি যুগে মানে এর মধ্যে রয়েছে, যারা সবার দ্বারা কিন্তু নাচ হয় না, সবার দ্বারা গান হয় না, আঁকা হয় না, যে আর্টিস্ট ব্যাপারটা, ঠিক আছে। এটা তো আমি বলি যে মা সরস্বতীর আশীর্বাদ, তাই না? কতজনের ঘরে একটা নৃত্যশিল্পী তৈরি হয়, কি একটা ভালো সিঙ্গার তৈরি হয়, তাই কি না? এটা মানে ভগবানের ইনা ছাড়া, আশীর্বাদ ছাড়া এটা হয় না, অন্তত আমি মনে করি। আচ্ছা, নাচের জগতে সরস্বতীকে বেশি মানা হয় ইয়া আমাদের নটরাজ? ব্যাপারটা দেখো, যদি আমার দিক দিয়ে ভাবো, আমি কিন্তু নটরাজকে তো মানি খুবই, কিন্তু তার আগে মানি আমি সরস্বতী। হ্যাঁ, নটরাজকে তো অবশ্যই নাচের, হ্যাঁ, একদমই। কিন্তু আমার হিসেবে হচ্ছে যে যেন সরস্বতী মায়ের মধ্যে যেন আমি মা ভাবি সবটাই সম্পূর্ণটাই রয়েছে, সে বিদ্যাও দিচ্ছে, সে আমাকে সব দিক দিয়ে মানে আশীর্বাদ করছে, আর তাদের আশীর্বাদে, আমার মা বাবার আশীর্বাদে আমি চলছি, এখনো চলছি। তো দর্শক বুঝতেই পারছে, আর নৃত্যকলা কেন্দ্র সেইটায় ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, এনার বিভিন্ন দেওয়া থাকবে। আপনারা যে কোনো প্রোগ্রাম যদি আপনাদের ইনস্টিটিউশনে পড়াবেন ইয়া পড়াতে ইচ্ছে, সেইটা আপনি কথা বলবেন, তেনার সেটা তার ডিমান্ডের হিসাবে যদি ফুলফিল হয়, অবভিয়াসলি এখন যদি হয়, তারা অবভিয়াসলি ডান্স করবে, সেখানে গিয়ে সে সম্মানটাও যদি পাওয়া যায়, তাহলে সেটাই একটা সমাজে একটা বড় অ্যাচিভমেন্ট। যে আগেই বলা হলো যে
অর্থনৈতিক জিনিসটা একটা মস্ত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে একটা শিল্পীদের কাছে, যে তার রুটি রোজগারের জন্য। তো সেদিকটা মাথায় রেখে আমি বলবো যে আরো যারা যেখানে অনুষ্ঠান, গান, নাচ যেখানেই হচ্ছে, আর্টিস্টদের একটু একদম কেয়ার করা দরকার। এটা খুবই দরকার। কেন অনেক অনেক টিচারদের আছে, হয়তো আমার হাজবেন্ড চাকরি করে, হ্যাঁ, কিন্তু অনেকের আছে কিন্তু এই নাচ গান এইসব স্কুলের মাধ্যমে কিন্তু তাদের রুজি রোজগারটা আসে, সেই জায়গা কিন্তু থেকে কিন্তু তারা সেই সম্মানটা পায় না, ঠিক আছে? কেননা প্রচুর শো, প্রচুর প্রোগ্রাম, বিনা পয়সায় প্রচুর প্রোগ্রাম। আর এখনকার আমাদের শিল্পীরা যেখান থেকে ডাকে সেখানেই দৌড়ে যায়, কেন তাদের উপায়ও নেই। ভাবে যে আমরা 5টা শো করলে আরও হয়তো 5টার মধ্যে একটা শোয়ে পেমেন্ট পেলাম, আর 4টে শো আমি এমনি চ্যারিটিই করলাম, হয়তো 5টা স্টুডেন্ট আসবো এখান থেকে। কিন্তু সেটা না, সেটা ভুল। তুমি যদি ভালো করে শেখাও, কারণ আমি আমার অভিজ্ঞতায় আমি দেখতে পাচ্ছি, আজকে আমি এত বছর ধরে নাচ শেখাচ্ছি, আমি কিন্তু ওই এখনকার যে জিমন্যাস্টিক অনেকে আসে ভর্তি হতে, যে এখানে কিরকম জিমন্যাস্টিকের মতো নাচ হয়, আনছে একদম হয় না, আমি শেখাই না। অনেক বাচ্চা ফিরেও গেছে, এবার অনেক বাচ্চা যখন শুনেছে না জিমন্যাস্টিক হয় না, সঙ্গে সঙ্গে ভর্তি হয়েছে। কি আমার অনেক দূর দূর থেকে স্টুডেন্ট আসে যারা স্পেশালি একদম ভরতনাট্যম কত্থকটাই করবে, এসে গার্জেনরা বলে ম্যাম আমি কত্থকটাই আপনার কাছে করাবো, কি আমি ভরতনাট্যমটাই করাবো, আমার কিন্তু ওই হিন্দি গান হিন্দি নাচ আমি করবো না, ঠিক আছে? এরকম স্টুডেন্ট আসে, ধরো কেউ ওয়েস্টার্ন শিখছে, সে আসছে আমার কাছে শুধু ক্লাসিক্যালটা করতে, সে কিন্তু ওয়েস্টার্ন শিখছে অন্য কোথাও, সে আসছে আমার কাছে গ্রামারটা। মানে জানি না, হয়তো আমার ঈশ্বরের আশীর্বাদ এবং আমার যে টিচার, আমার যারা গুরু আছেন তাদের কাছ থেকে আমি এটাই শিখেছি যে গ্রামারটা বাচ্চাদের ভালো করে শেখাও, ওরা ভবিষ্যতে গিয়ে নিজেরাই নাচ করতে পারবে, শেখাতে পারবে, ঠিক আছে? এবং গানের নাচ তোরা নিজেরাই ক্রিয়েট করবে, তাই না? সেটা থেকেই বলবো বাচ্চাদের ভালো করে শেখান, ভালো সংস্থায় নিয়ে যান, ঠিক আছে? আমার এখানেও আসতে পারে নিপান নৃত্যকলা কেন্দ্র, অ্যাড্রেসটা বলে দেবে ও। অ্যাড্রেসটা হলো ইছাপুর বাপুজি কলোনিতে, ওই দোতলা দোতলা। তো দর্শকরা আপনারা দেখতে থাকুন। আমি শেষ একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা হলো যে তোমার ব্যক্তিগত ভারতনাট্যম, ক্লাসিক্যাল, এগুলো সবই শেখা, তোমার কোনটা স্পেশালাইজেশন তোমার মনে হয় যে না আমি এটা খুব আনন্দিত, মানে তুমি আমার কোনটা ভালো লাগে বেশি? ব্যক্তিগত বলতে গেলে আমি ভরতনাট্যম, কত্থক, ক্রিয়েটিভ তিনটেই শেখাই। আমার যেন নিজের স্বাচ্ছন্দ্য ভালো লাগে, আমার বেশি ভালো লাগে কত্থকটা, ওটা মানে আমি বেশি ভালোবাসি। তাহলে ভরতনাট্যম ভালোবাসি না তা নয়, ভরতনাট্যম প্রচুর স্টুডেন্ট আমার ভরতনাট্যমের আছে যারা শুধু ভরতনাট্যমই শেখে, ঠিক আছে? আমি নিজে কন্টিনিউ এখনো ভরতনাট্যমটা এখনো আমি অভ্যাসে করে রেখেছি। কত্থকটাকে আমি খুবই ভালোবাসি, ভীষণ ভালোবাসি, এটা আমার নিজের ভিতর থেকে ভালো আসে। আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ওর মধ্যে তো আজকে কোনো মেসেজ যদি আমাদের দর্শকদের দাও? হ্যাঁ, আজকে একটা ভালো দিন, ঠিক আছে? এই দিনটা, এই যে আজকে যে নারী দিবস, ঠিক আছে, আমার মতে আলাদা করে নারী দিবস পালন করার কোনো প্রয়োজন নেই, তাই না? কেননা আমরা শুধু নারী দিবস হলেই করছি, মাদার্স ডে করছি, সেটা না। ব্যাপারটা হচ্ছে প্রতিদিনই যদি উভয় নারী পুরুষ এই মিলিয়ে তো সংসার, যদি সবাই সবাইকে সম্মানটা করে, যেমন নারীদেরও সম্মান আছে, পুরুষদেরও সম্মান আছে, ঠিক না? মানে আমি তোমাকে সম্মান করবো, তুমি আমায় সম্মান করবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে স্মুথলি আমরা এগোতে পারবো। তার জন্য একটা আলাদা দিন, বিশেষ দিন করে ডেকে সেটা উদযাপন করা, তাদের সম্বর্ধনা দেওয়া, আমার তো মনে হয় না যে তাটা দরকার আছে। প্রতিদিন চলার পথে কোনো অসুবিধা সুবিধা উভয়কে হেল্প করলে মনে হয় সেটা তো আমাদের দিবস পালন করতে হবে। 100বার এই জিনিসটাই মানুষকে মাথায় আজকে আমি নারী দিবস পালন করলাম, কালকে আমি ট্রেনে আমি মানে বাজেভাবে হলাম, হ্যাঁ, তো সেইটা মাথায় রাখতে হবে, ঠিক না? এবং নারী দিবস পালন হচ্ছে বলে পুরুষের কোনো দিবস নেই, তা পুরুষ দিবসও আছে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে বলবো যে আলাদা করে নারী দিবস পালনের দরকার নেই, দিনটা আজকে ওই দিন, ঠিক আছে, কিন্তু প্রতিটা দিনই মনে রাখতে হবে যে আমরা উভয়ের জন্য। দর্শক
দেখতে থাকুন অম্বুবাসী পডকাস্ট।